আপনাদের স্বাগত জানাই আমি আমার কথা শুনবার জন্য। অনেকের মতে নির্বাচনী ট্রেন চলতে শুরু করেছে লক্ষ্য ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধ, এবং বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়ার যে ট্রানজিশন, এই ট্রানজিশনাল ফেজটা শেষ হবে, জনগণের প্রতিনিধিত্বশীল সরকার প্রতিষ্ঠিত হবে। আমরা সবাই সেটা চাই। বাংলাদেশের রাজনীতির জন্যে, অর্থনীতির জন্যে, বিনিয়োগের জন্যে, সামাজিক স্থিতিশীলতার জন্য সেটা অত্যন্ত জরুরি। কিন্তু প্রশ্ন, আমাদের সেই স্বপ্ন কি পূরিত হবে? ট্রেন কি ঠিকঠাক মতো গন্তব্যে পৌঁছবে? টানেলের শেষ প্রান্তে কি আলোটা দেখা যাচ্ছে? নানা রকমের প্রশ্ন। নির্বাচনটা শেষ পর্যন্ত আদৌ হবে তো? কি হতে পারে আগামী দিনে? আমরা যদি দেখি যে জামায়াত ইসলামী তারা তাদের দাবিতে অনড়, তারা নানা কর্মসূচি পালন করছে সারা দেশব্যাপী। তারা তাদের মিত্রশক্তির বলয়টাকে বৃদ্ধি করবার চেষ্টা করছে, শক্তিশালী করবার চেষ্টা করছে। এমনকি নির্বাচনী জোট গড়বার জন্যও তারা যথেষ্ট পরিমাণে ঔদার্য প্রদর্শন করবে, সেই রকম বার্তা বিভিন্ন রাজনৈতিক দলকে দেবার চেষ্টা করছে। তাদের চাওয়া, জুলাই সনদ বাস্তবায়নের আদেশ দিতে হবে দ্রুততার সঙ্গে। এনসিপিও সেটা চায়। তারা চায় গণভোটটা আগে হতে হবে, নভেম্বরে কিংবা ডিসেম্বরে, তারপরে ফেব্রুয়ারিতে নির্বাচন। একটু পিছিয়ে গেল তাদের কোনো সমস্যা নেই। করিডোরে কথা উঠতে শুরু করেছে, শোনা যায় নির্বাচনটা এপ্রিলও চলে যেতে পারে। এবং জামায়াত ইসলামী এই জায়গায় অনড়। জামাতের সঙ্গে যারা যুক্ত হচ্ছেন সেই শক্তি ভোটের বিচারে কি করতে পারবেন, অবশ্যই একটা নিরপেক্ষ ভালো ভোটে কি করতে পারবেন, সেটা নিয়ে যথেষ্ট সংশয় আছে। ভোটের রেকর্ড বুক গত 53-54 বছরের তাদের পক্ষে খুব একটা যুক্তি দাঁড় করায় না, যদি আমরা সেই রেকর্ড বুক দেখি। কিন্তু একটা ম্যানিপুলেটেড, ইঞ্জিনিয়ার্ড, রিগড ইলেকশনে, কনস্পিরেসির ইলেকশনে যে কোনো ফলাফল হতে পারে। যে কাউকে হারিয়ে দেওয়া সম্ভব, যে কাউকে জিতিয়ে দেওয়া সম্ভব, এবং তার বাইরে অনেক রকমের সংশয় আছে। ব্যালট বক্স ছিনতাই হয়ে যাবার, দিনের ভোট রাতে আগে হয়েছে, এখন দিনের ভোট আগের দিনেই হয়ে যাওয়া, বা সকাল 12টার মধ্যেই সব নিষ্পত্তি হয়ে যাওয়া, সারা দেশ সংঘাতময় হয়ে ওঠা, নানা রকমের সংশয় আছে। কিছু কিছু আলামতও তার দেখা যাচ্ছে। কিংবা এই সব দাবিতে, এই যে গণভোটের দাবি, সনদ বাস্তবায়ন আদেশের দাবি, এই সব দাবি নিয়ে এমন একটা পরিস্থিতি তৈরি করে যদি কিছু দল বলে যে আমরা নির্বাচন করব না, এই সরকার নিরপেক্ষ নয়, এরকম একটা আওয়াজ সবাই তুলছে। সরকারের নিরপেক্ষতা নিয়ে বিএনপি প্রশ্ন তুলছে, জামাত তুলছে, এনসিপি তুলছে, অন্যান্য দলও তুলছে। যদিও আমরা সবাই জানি যে এই সরকার কাদেরকে পছন্দ করে, কারা সরকারকে পছন্দ করে, কাদের সঙ্গে সরকারের সংযোগ ভালো, সাধারণভাবে সবাই সেটা বুঝে। এবং এই সরকারকে আরও খানিকটা সময় দেবার জন্যে, সময় দিয়ে নিজেদের দলগুলোকে আরও শক্তিশালী বা গুছিয়ে নেবার চেষ্টা করবার জন্যে তারা যদি বলেন আমরা নির্বাচন করব না, আমরা এই নির্বাচন মানি না, বা জামাত যেটা বলছে নির্বাচনের পরিবেশ নেই, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত নয়, তাহলে সেই নির্বাচন কি হবে? এমনিতেই দেশের নিবন্ধিত প্রায় অর্ধেকেরও বেশি রাজনৈতিক দলকে বাইরে রেখে যে নির্বাচন, সেই নির্বাচন তো প্রশ্নবিদ্ধ হবেই। এরপরে এরাও যদি আবার নানা ড্রামার মধ্য দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ায়, প্রফেসর ইউনূসের সরকার কি নির্বাচন করতে পারবেন? বা বিএনপি কি একা সেই নির্বাচন চাই, এই নির্বাচন আমরাই করব, করে সেই নির্বাচনী যে ফলাফল সেটা নিজেদের ঘরে তুলতে পারবেন? সেটা কি সবার কাছে গ্রহণযোগ্য হবে? একদমই না। একটা নতুন সংকট তৈরি হবার আশঙ্কা তৈরি হচ্ছে। অন্যদিকে আরেকটা বিষয় অত্যন্ত আলোচনার দাবি রাখে। আমরা জানি যে বিএনপি 237 আসনে প্রার্থিতা ঘোষণা করেছে, 4-5টি স্থগিত ইতিমধ্যেই করেছে। সেটি নিয়ে যারা গত কিছুদিন ধরে বলবার চেষ্টা করছেন যে জামাতি আগামী নির্বাচনে বিজয়ী হবে, এবং তারা অভিযুক্ত করছেন যে বিএনপি এত আগে মনোনয়ন ঘোষণা করলো কেন। আমি যদিও মনে করি যে এটার কিছু সুবিধার দিক আছে, বেশ কিছু অসুবিধার দিকও আছে, এবং তারা যথাযথ হিসেব নিকেশ করে দেখাবার চেষ্টা করছেন যে অতীতের নির্বাচনের কতদিন আগে আসলে বিএনপি বা আওয়ামী লীগের মতো দলগুলো তাদের প্রার্থী তালিকা ঘোষণা করেছিল 30 দিন, 38 দিন, 40 দিন, 25 দিন আগে। এবার তারা এত আগে করে আসলে
কি অর্জন করতে চাইছে, এটা তাদের জন্য বুমেরাং হবে। এটা তারা বলবার চেষ্টা করছেন, কিন্তু তারা কখনোই সমালোচনা করেন না যারা মনে করেন যে জামাতই জিতবে। জামাত যে আরো 6 মাস আগে প্রার্থীতা ঘোষণা করেছে, তাদের প্রার্থীদের প্রচারণা যে রঙিন রঙিন পোস্টারে সারা দেশ ছেয়ে আছে, সেই সমালোচনা কিন্তু তারা করেন না। বিএনপির বেলায় এটা আপত্তি, হয়তো আওয়ামী লীগ থাকলেও এই আপত্তিটা তাদের শুনতে হতো, তারা যদি এটা করতো। এনিওয়ে, সেটি আমার বিষয় নেই। বিষয় হচ্ছে যে এই যে বিএনপি যে আসনগুলো খালি রাখলো, সেটা মোটামুটি আলোচনার মধ্যে আছে যে তারা তাদের শরিকদের জন্য রেখেছে, এবং নতুন আরপি অনুযায়ী আমরা জানি যে এই শরিকদের যার যার নিজ প্রতীকে নির্বাচন করতে হবে। এখানেই সমস্যা, এবং এখানে একটা সত্যিকারের সমস্যা হতে পারে। নির্বাচন যদি ফ্রি ফেয়ার হয়, বাংলাদেশের মানুষ আসলে প্রতীক চেনে 3-4টে: ধানের শীষ, নৌকা, লাঙল, দাড়িপাল্লা, কোথাও কোথাও হয়তো হাত পাখা, কোথাও কোথাও কখনো হয়তো মশাল। এর বাইরে কোনো প্রতীক মানুষ চেনে না। হ্যাঁ, আমরা বলতে পারি একটা জাতীয় ঐক্য করা দরকার, সব মত পথের মানুষ সংসদে থাকা দরকার, বিএনপির সঙ্গে এরা এতদিন আন্দোলন করলো, এদেরকে বিএনপির সুযোগ দেওয়া দরকার, এদেরকে জায়গা করে দেওয়া দরকার, একথা আমরা বলতেই পারি। কিন্তু বিশ্বাস করেন, এটা হচ্ছে আমাদের মতো তথাকথিত সুশীলদের কথা, সাধারণ মানুষের কথা এটা নয়। সাধারণ মানুষ এগুলো নিয়ে ভাবেও না। সাধারণ মানুষ চেনে ওই প্রতীক, এবং এই প্রতীকই তারা ভোট দেবে। আপনি হয়তো বলতে পারেন প্রতীক কেন, এখানে তো পলিসি ইস্যুজ আছে, অন্যান্য বিষয়কে বিবেচনায় নিতে হবে। এখনো বাংলাদেশের মানুষকে সেই জন্য রাজনৈতিক দলগুলো তৈরি বা প্রস্তুত করতে পারেনি। এবং বিশ্বাস করেন, এই যে যত বড় নেতাই হন না কেন, জাতীয় পত্রপত্রিকায়, টেলিভিশনের পর্দায় তাদের যতই দেখা যাক না কেন, ভোটের বাজারে এগুলোর কোনো মূল্য নেই। এর আগেও দেখেন না, আমাদের বড় বড় নেতা অনেকেই জেলে আছেন, অনেকে পালিয়ে আছেন, ছোট ছোট দলের, তাদের কোনো ভোট ছিল না। দয়া করে শেখ হাসিনা বা খালেদা জিয়া তাদের নমিনেশন দিলে তারা বিজয়ী হতেন, না হলে হতেন না। এবং হয়েও যে তারা দেশের খুব কল্যাণ করেছেন, করেননি। কিন্তু আমরা দেশে, উইথ ডিউ রেসপেক্ট, তারা দুজনই আমার অত্যন্ত শ্রদ্ধেয় ঘনিষ্ঠ, কিন্তু বলতে আমি বাধ্য হচ্ছি যে আমরা দেশে আরেকটা রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু দেখতে চাই না। আমাদের দরকার নেই আসলে। তারা অনেক বড় নেতা ছিলেন ছোট দলের, একটা সময় পর্যন্ত মানুষ তাদের রেসপেক্ট করেছে, কিন্তু ক্ষমতার স্বাদ পেয়ে তারা এমন কতগুলো কর্মকাণ্ড করেছেন যেগুলো আসলে দেশকে শেষ পর্যন্ত কিছুই দেয়নি। তাদের নিজেদের দলটাকেও কিছু দেয়নি, দলও শক্তিশালী হয়নি তাদের, রাজনীতিটা বিলীন হয়ে গেছে, নিঃশেষ হয়ে গেছে। কাজে আমি বরাবর মনে করি এই ছোট দলগুলোর গুরুত্ব আছে। বিভিন্ন ইস্যুতে তারা কথা বলেন, রাজপথে থাকেন, টেলিভিশনের টক শোতে কথা বলেন, কিন্তু বট গাছের নিচে ছোট গাছ কোনোদিন জন্মায় না, লতা পাতা গজায়। কাজে এই দলগুলো যদি নিজেদের শক্তিশালী করতে চায়, তারা নিজেরা ছোট ছোট দলগুলোর জোটবদ্ধ হোক। এই দলগুলো যদি নিজেদের শক্তিশালী করতে চায়, তারা নিজেদের রাজনীতিটা মানুষের সামনে হাজির করুক। এখন বড় দল করতে পারে যারা তাদের সঙ্গে একসঙ্গে আন্দোলন করেছে, সংগ্রাম করেছে। আমি মনে করি এদের নির্বাচনী ফান্ডে বড় দলের অনেক টাকা আছে, দিয়ে দেন। আমি বহুবার বলেছি, আমি মনে করি ক্ষমতায় যদি বড় দল যায়, বিএনপি যায়, বা অন্য ক্ষেত্রে অন্যান্য বড় দল যদি এরকম ভবিষ্যতে অ্যালায়েন্স করে, তাদেরকে ক্ষমতায় গেলে কিছু সুযোগ সুবিধা করে দেন। কারণ সরকারের অনেক সুযোগ থাকে, লিগ্যালিটি থাকে, যে এই দলগুলো যেন সাংগঠনিকভাবে শক্তিশালী হতে পারে। হ্যাঁ, আপনি ঐক্য করেন, আন্দোলনের প্রয়োজন হলে আন্দোলনের ঐক্য করেন। নির্বাচনে যদি আপনার একেবারেই করুণ অবস্থা হয়, বিএনপি যদি মনে করে বা অন্য কোনো বড় দল মনে করে যে সে জিততেই পারবে না, তখন আপনি অ্যালায়েন্স করেন। আদারওয়াইজ এই অ্যালায়েন্স না দেয় বড় দলকে কোনো সুবিধা, না দেয় ছোট দলকে কোনো সুবিধা। সো আমি মনে করি যে এটা একটা ভুল সিদ্ধান্ত। এবং আমি একেবারে স্পষ্ট, আমি যেহেতু রাজনীতির ছাত্র, রাজনীতি নিয়েই কাজ করি, আমি দেখি যে এই নিজস্ব প্রতীকে বিএনপি যে কয়টি আসন ছাড়বে তার শরিকদের, 2-1টা বাদে সব আসন তারা হারাবে, যে যত বড় নেতাই হন না কেন। বিএনপির ওই সব আসনের যে নেতারা এতদিন লড়াই করেছেন, সংগ্রাম করেছেন, জেল খেটেছেন, ত্যাগ করেছেন, এটা তাদের সঙ্গে অন্যায়। বাদ দিলাম তারা নেতা দলের স্বার্থে, জাতির স্বার্থে, এখানে দল জাতির কোনো স্বার্থ এখন আর নেই, মেনে নিলাম নৈতিক কারণে বা কমিটমেন্টের কারণে হয়তো তারা ত্যাগ স্বীকার করলে। যে নেতা কর্মীরা সমর্থকটা ওই দলের, তাদেরকে আপনি কিভাবে বঞ্চিত করবেন?
তারা তো ওই আরেক দলের, ছোট দলের বা অন্য দলের নেতার প্রতি তার কোনো শ্রদ্ধা নেই, সে ওই রাজনীতিকে সমর্থন করে না। আমি ছোটদের ছোট বলছি না, মানে ছোট করছি না, আমি বাস্তবতাটা তুলে ধরছি। তারপরে কোথাও কোথাও এমনিতেই কিছু আসন, সব আসনে তো জেতা সম্ভব হবে না। যে 237টি আসন বিএনপির মধ্যে প্রার্থিতা ঘোষণা করেছে, তার মধ্যে কিছু আসনে তারা এমনিতেই হারবে, কিছু জায়গায় তাদের ভোটও সেই অর্থে নেই, এবং কিছু জায়গায় তাদের প্রতিপক্ষরাও শক্তিশালী। সব অঙ্ক মেলালে কিন্তু স্বাভাবিক ভালো ভোটেও কিন্তু এই শরিকদের সিট দিতে গিয়ে বিএনপি একটা ঝামেলার মধ্যে পড়বে। হয়তো জিতবে, হয়তো কিছুটা বেশি আসন পেয়ে জিতবে, অবশ্যই শর্ত সাপেক্ষ, যেটা আমি মনে করি না সেই শর্ত পূরিত হবে বা পূরিত হবার পরিবেশ এখনো তৈরি হয়েছে। সেটা হচ্ছে যেটা নিরপেক্ষ নির্বাচন, অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন, সেটা হলে কিন্তু এই জোটের রাজনীতি। আবার ওদিকে এনসিপি শোনা যাচ্ছে তারা মন্ত্রিত্ব চাইছে, তারা আসন চাইছে, আবার তারা জোরের সঙ্গে বলছে আমরা কারো দয়া দাক্ষিণ্য চাই না। আবার শোনা যাচ্ছে সরকারের বিধান এবং সরকারের কোনো কোনো উপদেষ্টা তাদের হয়ে তদবিরও করছেন বিএনপির সঙ্গে। মানুষ তো খুব বোকা না, মানুষ গত 1-1.5 বছরে শুনেছে যে এনসিপি নেতারা বিএনপি সম্পর্কে কি বলেছেন। বড় বড় নেতারা উদার হয়ে সেটা ভুলে যেতে পারেন, কর্মীরা কি সেটা ভুলেছে? একদমই না। আর এনসিপিরও এতে কোনো আসলে লাভ হবে না। এনসিপি যদি এখন পর্যন্ত তার রেজিস্ট্রেশন হয়নি, দলটা নিবন্ধিত না, এখন পর্যন্ত নিজের একটা ভালো রাজনীতির কথা, কি রাজনীতি তারা করবে সেটা পরিষ্কার করতে পারেনি। সেটা পরিষ্কার করতে পারলে সকালবেলা বিএনপির সঙ্গে, বিকেলবেলা জামাতের সঙ্গে তারা আলোচনা করতো না। হ্যাঁ, জুলাই অভ্যুত্থানে তাদের ভূমিকা আছে, অবদান আছে, কিন্তু ইতিমধ্যেই তারা বেশ কিছু ভুল করে ফেলেছে, যেটার জন্য তাদেরকে আরো অনেক কঠিন পথ সামনে পাড়ি দিতে হবে। এবং আমি মনে করি তাদের ঠিকঠাক রাজনীতি করা উচিত, রাজনীতি নিয়ে জনগণের সামনে হাজির হওয়া উচিত এবং সময় নেওয়া উচিত। তারা এই অন্যের পেটের মধ্যে ঢুকে পড়লে কোনোদিনই আর এই দলটা দাঁড় করাতে পারবে না। জামায়াতের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং এর কথা শোনা যায়, বিএনপির কেউ আলোচনা করছেন। জামাত এই বিষয়ে উৎসাহী আমরা সবাই জানি, কিন্তু এরকম কোনো আন্ডারস্ট্যান্ডিং যদি বিএনপি করে সেটা বিএনপির জন্য দীর্ঘমেয়াদে তো বটেই, নিকট ভবিষ্যতেও ক্ষতিকর হবে। বিএনপি বাংলাদেশে ইতিমধ্যেই একটা আবহ তৈরি করতে পেরেছে যে তারা যেহেতু মুক্তিযোদ্ধার দল, প্রকৃত অর্থেই তারা বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব প্রতি অঙ্গীকারবদ্ধ, তারা মুক্তিযুদ্ধ প্রতি শ্রদ্ধাশীল, সেই চেতনাকে তারা ধারণ করে এবং কোনোভাবেই বাংলাদেশের মুক্তিযুদ্ধ 1971-কে তারা আন্ডারমাইন করে না, করবে না, এবং সেই চেতনাকে তারা রিয়েল চেতনাকে ধারণ করে। এবং তারা বাংলাদেশে না ফার লেফট, না ফার রাইট, না সেন্টার রাইট আর সেন্টার লেফট সেরকম পলিটিক্স তারা করবে না, করছে না এখনো পর্যন্ত। তারা একটা সেন্ট্রিস্ট পলিটিক্স করতে চায়, মধ্যপন্থার একটা লিবারেল পলিটিক্যাল ডেমোক্রেটিক পলিটিক্যাল পার্টি। এবং বিএনপি এই ধারাটা ধরে রাখতে পারলে ভবিষ্যৎটা আসলে বিএনপির সামনে হয়তো কখনো কখনো পথ চলাটা ঝুঁকিপূর্ণ মনে হবে, কিন্তু এই জায়গাটাতে বিএনপি সকল মহলের সকল শ্রেণীর সমর্থন পাবে। আমার কথা শুনলে মনে হতে পারে আমি বোধহয় বিএনপির সমর্থক, একদমই না। আপনারা যদি আমাকে ফলো করেন, আমি যথেষ্ট ক্রিটিক্যাল তাদের ব্যাপারে, ভবিষ্যতে করতে চাই। কিন্তু আমি এই কথা বহুবার বলেছি, যখন আওয়ামী লীগ অনুপস্থিত, যখন বেশ কটি রাজনৈতিক দলকে নিষ্ক্রিয় করে ফেলা হয়েছে, যখন মাঠে শুধুমাত্র বিএনপি আর জামাত আর ছোট ছোট কিছু বামরা ডান ঘরানার রাজনৈতিক দল, তখন দেশের স্বার্থে মন্দের ভালোকে সেটা আমাকে বিবেচনা করতে হবে। এবং সেই জায়গাটায় বিশেষ করে বিএনপির নেতা যেহেতু তারেক রহমান অন্যদের চেয়ে তুলনামূলক বয়স কম, পশ্চিমের আবহাওয়ায় দীর্ঘদিন কাটিয়েছেন, যেখানে গণতন্ত্রের মূল্যবোধগুলো অনেক বেশি শক্তিশালী, এবং ইতিমধ্যেই তার কথাবার্তা কিছু কর্মসূচিতে প্রমাণিত হয়েছে তিনি দেশটাতে পরিবর্তন চান। আমরা একটা সুযোগ দিয়ে দেখতে পারি। নিঃসন্দেহে তিনি ভুল করলে, অন্যায় করলে আমরা তার বিরুদ্ধেও, তার সরকারের বিরুদ্ধেও বা তার দলের বিরুদ্ধে সরব এবং সজাগ থাকবো। যদি সেরকমটা কখনো না করি, আপনারা আমাদেরকে প্রশ্ন তুলবেন, আমাকে নিয়ে প্রশ্ন তুলবেন, কিন্তু এটা আমাদের ভালো। কিন্তু তারপরেও আমি বলে রাখি, আমি যেহেতু অতীত বহুবার বলেছি যে আমি কখনো রাজনীতি করব না, কোনো সরকারের সঙ্গে ব্যবসা করব না, সরকারের কাজ করব না, সরকারি পদে যাব না, কখনোই না, কোনো অবস্থাতেই না। এবং আমি যতদিন সাংবাদিকতা পেশার সঙ্গে থাকবো, এর বাইরেও আমার অন্য পেশা আছে, আমি ততদিন পর্যন্ত নিজে ভোটও দেব না। কাজে আমার ভোট কোনো দলের পক্ষে যাবে না।
বিএনপির পক্ষেও যাবে না, এটুকু আপনাদেরকে আমি সততার সঙ্গে বলতে পারি। কিন্তু একজন অ্যানালিস্ট হিসেবে আমার যেটা বলা দরকার আমি মনে করি সেটাই আমি বলছি। কোনো দলের প্রতি আমার বিরাগ নেই। কোনো দল ভালো করলে আমি তার পক্ষে বলবো, খারাপ করলে আমি তার বিপক্ষে বলবো। যেমন জামায়াতের উপরে যে অবিচার হয়েছে শেখ হাসিনা সরকার করেছে, সে সময় সেটার আমরা সমালোচনা করেছি। আবার আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গেও গণহারে যেটা হচ্ছে বা তার রাজনীতিকে নিষিদ্ধ করবার যে প্রক্রিয়া, সেটারও সমালোচনা করেছি। এবং আমি মনে করি সবাইকে নির্বাচনের সুযোগ দেওয়া উচিত। মানুষের উপর আস্থা রাখা দরকার এবং মানুষকে সুযোগ দেওয়া দরকার তার মত প্রকাশের। মানুষকে ডিসাইড করতে দেওয়া উচিত সে কাকে চায়, সে কাকে প্রত্যাখ্যান করবে। অভ্যুত্থানের মধ্য দিয়ে একবার প্রত্যাখ্যান করা হয়েছে, আসুন আনুষ্ঠানিকভাবে ভোটের মধ্য দিয়ে আরেকবার ফ্যাসিস্ট, দেশবিরোধী, স্বাধীনতা বিরোধীদের প্রত্যাখ্যান। আমার কথা শুনবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।